আমার ছোট্ট বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি এসে গেছি তোমাদের গৌরীদি, আবার তোমাদের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর জন্য, তোমাদের একটু পড়াশোনা আলোচনা করে দেওয়ার জন্য। আচ্ছা, আজকে গত দুদিন আমি ক্লাস 6 বলেছি, আজকে সপ্তম শ্রেণী বলছি। ক্লাস 7 বাংলা সাহিত্য মেলা বই। প্রথমে আমি যেটা এখন আমার স্কুলে পড়াচ্ছি সেটাই আমি পড়াচ্ছি আবার, যাতে আমার স্কুলে যারা ছেলেমেয়েরা আছে তারাও যাতে আরেকবার দেখে নেওয়ার সুযোগ পায়। আর তাছাড়া যারা আমার স্ক্রিনের ওপারে যারা বসে রয়েছে, যে সমস্ত স্টুডেন্টের গার্জিয়ান এবং অন্যান্যরা বন্ধুরা, তারা সবাই আরেকবার দেখে নেওয়ার সুযোগ পায়। আচ্ছা, আমি পড়াচ্ছি সাহিত্য মেলা বইয়ের বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্তের লেখা। আমি আগে সম্পূর্ণটা ভালোভাবে রিডিং পড়ব। রিডিং পড়ার পর, রিডিং বলবো না, কবিতাটা পাঠ করব। পাঠ করার পর তোমাদের অর্থ আলোচনা করে দেবো খুব সহজভাবে। কবিতাটা একটু শক্ত, কঠিন কবিতা, মানে আপাত দৃষ্টিতে মনে হবে কঠিন, কেননা আমরা যে পয়ার ছন্দ তে অভ্যস্ত কবিতা পড়ে, যে প্রথম পদের সঙ্গে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের যে মিল, সেইটা তো এই কবিতায় পাবো না। মাইকেল মধুসূদন দত্তের লেখা বাংলায় চতুর্দশপদী কবিতা, হ্যাঁ, তার মধ্যে একটি। তাই বঙ্গভূমির প্রতি একটু কঠিন আপাত দৃষ্টিতে। খুব ভালো করে শোনো। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনো কোকোনদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়ের জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডোরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে লোকে জানে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহব শ্যামা জন্ম দে। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তাম্রস কি বসন্ত কি শরণে। দেখো, এটা বুঝতেই পারছো যে আমরা পয়ার ত্রিপদী ছন্দ যেটা বলি, মানে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের মিল, বা প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল, এইখানে কিন্তু সেটা নয়। এটা হচ্ছে ইংরাজি সাহিত্যে যে সনেট ছিল সেইটারই একটা, কি বলবো, সেটারই একটা না, সেটারই একটা নিয়ে এসছেন বাংলা সাহিত্যে, সেই রকমই একটা উপস্থাপনা করেছেন চতুর্দশপদী কবিতা বলি, যেটা মাইকেল মধুসূদন দত্তই প্রথম বাংলা সাহিত্যে নিয়ে এসেছিলেন। আচ্ছা, একটু বলে দিই তার আগের ইতিহাস মাইকেল মধুসূদনের জীবনের। তোমরা ছোট, তাই ছোট করেই জানো যে ইংরাজি সাহিত্য ভাষার প্রতি অনুরাগী ছিলেন কবি, এবং ইংরেজি ভাষা সাহিত্যকে ভালোবেসে ইংরাজি ভাষা ও সাহিত্যে কাব্য রচনা করার জন্য তিনি এদেশ থেকে বিদেশে গিয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিতও হয়েছিলেন, এবং সেই জন্য তার পিতা
তাকে কিন্তু ত্যায্যপুত্র করেছিলেন। তো পিটার এমনি বংশসূত্রে তিনি কিন্তু খুব ধনী পরিবারের সন্তান ছিলেন, কিন্তু যেহেতু ত্যায্যপুত্র হয়েছিলেন তাই বাবার টাকা কড়ি না নিয়ে তিনি নিজেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে বিদেশে পাড়ি দিয়েছিলেন। সেখানের ভাষা সাহিত্য অনুরাগী হয়ে ইংরাজি ভাষা ও সাহিত্যের কবি হবেন, হ্যাঁ, এবং সাহিত্যিক হিসেবে জনপ্রিয়তা লাভ করবেন, এই ছিল তার অভিপ্রায়, এই তার ছিল তার ইচ্ছা। কিন্তু পরবর্তীকালে তিনি সাংঘাতিকভাবেই দারিদ্র্যের সম্মুখীন হয়েছিলেন। আর তারপরে সেখানে সেই বিদেশি কবিদের সঙ্গে সেই দেশ কিন্তু মাইকেল মধুসূদন দত্তের সেই রকম জায়গা দেয়নি। সেই জনপ্রিয়তা কবি ইংরাজি ভাষা ও সাহিত্যে বিদেশে গিয়ে লাভ করতে পারে। এমন অবস্থা হয়েছিল যে তার কিন্তু আমাদের দেশে, ভারতবর্ষে নিজ দেশে প্রত্যাবর্তনের পয়সাটুকুও ছিল না। তখন আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দয়ার সাগর বলে যিনি পরিচিত, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে অর্থ সাহায্য চেয়েছিলেন এবং তার অর্থ সাহায্য নিয়ে তাকে এদেশে আসতে হয়েছিল। এরপরেই তিনি নিজের ভুল বুঝতে পারেন। মাতৃভাষায় এরপর মাকে সম্মান করে, মানে আমাদের বঙ্গমাতা বলতে পারো, ভারত মাতা বলতে পারো, সম্মান করে মাতৃভাষায় তিনি কাব্য এবং সাহিত্য রচনা করতে শুরু করেছেন। এই ছোট্ট গল্পটা তোমাদের বলে নিলাম এই কারণেই যে এই কবিতাটা কোন প্রসঙ্গে লেখা হয়েছে সেটার জন্য। মা যাতে তাকে ক্ষমা করেন, বঙ্গমা তাকে যাতে ক্ষমা করেন, সেই জন্য তিনি বঙ্গমাকে বলেছেন, রেখো মা দাসেরে মনে। দাস মানে নিজেকে উনি দাস বলেছেন। দাস অর্থাৎ ভৃত্য, চাকর, যাই বলো না কেন আমরা দাস বলি। এই দাসকে মা তুমি মনে রেখো, এই মিনতি তোমার পদে, পদে মানে পায়ে, এই অনুরোধ তোমাকে মিনতি করছি, তুমি এই দাসকে মনে রেখো। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, নিজের মনের স্বাদ, নিজের মনের ইচ্ছা মেটাতে গিয়ে যদি পরমাদ ঘটে, যদি মৃত্যুও এসে যায়, তবুও কিন্তু মধুহীন করো না গো তব মনো কোকোনদে। মনোর পর কিন্তু মনো কোকোনদ বললে হবে না, বিসর্গ আছে, সেখানের উচ্চারণ পরিষ্কার করতে হবে, মনো কোকোনদে। দেখো এখানে অনেক কিন্তু রূপক অলংকার ব্যবহার করা হয়েছে। মধুহীন, এই মধু দুরকম অর্থে প্রযুক্ত। একটা হচ্ছে মধু মানে আমরা জানি মিষ্টি খাবার মধু, আর মধু মানে এখানে মধুসূদন নিজেই, মাইকেল মধুসূদন দত্ত নিজেই। তাই তোমার হৃদয় থেকে তোমার মনো কোকোনদ মানে বঙ্গ মায়ের, বাংলা মায়ের মন কার সঙ্গে তুলনা করেছেন? কোকোনদ। কোকোনদ মানে লাল বর্ণের পদ্ম ফুল। তোমার পদ্ম ফুলের মতো মনে আমার জায়গা রেখো। মধুহীন মানে মাইকেল মধুসূদন দত্ত যেন সেখান থেকে সরে না যান, মা যেন তাকে মনে রাখেন। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে। অর্থাৎ প্রবাসে মানে দেশের বাইরে, বিদেশে দৈবের বসে, যদি দৈবের বসে কি হয়, জীব তারা যদি খসে, মানে আকাশ থেকে, ছোট বন্ধুরা তোমরা অনেক সময় যদি ছাতে বা মাঠে দাঁড়িয়ে থাকো, অনেক সময় আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে দেখবে টুক করে একটা তারা খসে গেল, তাই না? একটা বড় আকাশ, সেইখান থেকে একটা তারা খসে গেল। আমাদের দেহকে কবি সেরকম আকাশের সঙ্গে তুলনা করেছেন। এ দেহ আকাশ, এ দেহ আকাশ থেকে যদি জীবন খসে যায়, দেহ থেকে যদি প্রাণ বেরিয়ে যায়, এটা হচ্ছে মোদ্দা কথা। সেই দেহটাকে তুলনা করেছেন আকাশের সাথে, আর জীবনটাকে তুলনা করেছেন তারার সাথে। এই দেহ থেকে যদি প্রাণ বেরিয়ে যায়, তবু কিন্তু নাহি খেদ তাহে, কোনো খেদ মানে কোনো আফসোস থাকবে না। কেন? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে।
যে জন্মেছে সেই মৃত্যুবরণ করেছে এই পৃথিবীতে। এমন কেউ নেই যে অমরত্ব লাভ করেছে, বেঁচে আছে সারা জীবন। চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। কোনো নদী কখনো কি তার চিরস্থির নদী তোমরা দেখেছো? সবসময় নদী বহমান। হ্যাঁ, সে পার্বত্য অঞ্চলেই হোক, তারপরে একটু মালভূমি অঞ্চলে হোক, সমভূমি অঞ্চলে হোক, মোহনায় মেশি দেওয়ার আগে হোক, নদী কিন্তু বয়ে চলেছে। তাই চিরস্থির কখনো সে নয়। আমাদের জীবনটাও নদীর সঙ্গে তুলনা করেছেন। হ্যাঁ, যৌবনকাল, প্রৌঢ়ত্ব, বার্ধক্য সমস্তটাই আমাদের জীবনটা নদীরই মতো। তাই নদী সবসময় বয়ে চলবে, শেষে মোহনায় এসে মিশবে। তেমন আমাদের জীবন, যেমন জন্মেছি তেমন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডোরি সমনে। কিন্তু মা, তুমি যদি আমাকে মনে রাখো, তোমার মনে আমায় স্থান দাও, তাহলে আমি নাহি মা ডোরি, ডোরি মানে ভয় পাই, সমন মানে যমের ডাক, তাহলে মা আমি যমের ডাককেও ভয় পাই না। যমের ডাক মানে কি? মৃত্যু। হ্যাঁ, মরণ এসছে মানে যমের ডাক এসছে, যমের ডাকেও ভয় পাই না, মানে আমি মৃত্যু ভয় পাই না। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা মাছি অমৃত হ্রদে। মক্ষিকা একটা ছোট চায়ের বা কিছু জলের মধ্যে পড়ে গেলেই যার মৃত্যু হয় অবধারিত, কিন্তু সে যদি বড় হ্রদ এবং সেই হ্রদটা যদি অমৃত হ্রদ হয়, মানে অমৃত মানে যেটা খেলে বা পান করলে মৃত্যু আটকে যায়, অমরত্ব লাভ হয়, সেই অমৃত হ্রদে পড়লে মাছিও কিন্তু গলে না। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। মানে সেই নরকুলে ধন্য যাকে মানুষ ভুলে যায় না। সবাই তো মারা যায়, কে বেঁচে আছে সারা জীবন? সবাই মারা গেছে, কিন্তু আমরা সেরকম মানুষকেই মনে রেখেছি। তাদের যারা তাদের কাজের মাধ্যমে এই পৃথিবীতে জায়গা করে নিয়েছেন, সেই সমস্ত মহাপুরুষদেরই আমরা মনে রেখেছি, তাই তো? লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে। মনটা কিরকম? মন্দিরের মতো। আমরা পুজো, দেবতাকে পুজো দিতে কোথায় যাই? মন্দিরে যাই। মন্দিরে দেবতার বিগ্রহ আছে, সেখানে আমরা পুজো দিই। কিন্তু মনের যে মন্দির, সেই মন্দিরে আমরা সবসময় পুজো করি কাদের? যারা আমাদের বরেণ্য ব্যক্তি, দেশকে যারা স্বাধীন করেছেন, বিভিন্ন বিষয়ে যারা পাণ্ডিত্য লাভ করেছেন এবং আমাদের পথের দিশা দেখিয়েছেন, তাদেরকে কিন্তু আমরা কখনোই ভুলি না। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। কিন্তু কবি দেখো বলছেন, আমার কি এমন গুণ আছে যে তোমাকে আমি বলবো আমাকে মনের, তোমার মনের মন্দিরে স্থান দেওয়ার জন্য, আমাকে না ভুলে যাওয়ার জন্য। কহ গো মা শ্যামা, শ্যামা জন্ম দে, মানে বঙ্গমাকে তিনি শ্যামা, আমাদের শ্যামা মা, কালী মা সঙ্গে তুলনা করছেন। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। তবে তুমি তো মা, তুমি তো মমতাময়ী, করুণাময়ী, তাই তুমি যদি আমার সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে, মা যেমন সন্তানের সমস্ত দোষ ক্ষমা করে দেয়, সেই রকম সমস্ত দোষ ক্ষমা করে দিয়ে, দোষ ভুলে যদি আমার কিছু গুণ থাকে, সেই গুণটাই যদি ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদেব। ফুটি যেন স্মৃতি জলে, মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। কিন্তু যদি মা তুমি আমাকে দয়া করো, আমার সমস্ত দোষ, সমস্ত অন্যায় ভুলে গিয়ে আমার যদি কিছু গুণ থাকে, সেটাকে তুমি যদি ধরো, তাহলে অমর করিয়া, তাহলেই আমি অমর হয়ে থাকবো। দেহ দাসে, আমাকে দাস মানে কবি নিজেকে বলছেন মায়ের দাস। ফুটে যেন স্মৃতি জলে, স্মৃতিরূপ জল, ফোটা মানুষে মা যথা ফলে। পদ্ম ফুল হয়ে উনি যেন ফুটে ওঠেন মায়ের স্মৃতি জলে, মানে মানুষ যেন কবিকে মনে রাখেন। মধুময় তামরস কি বসন্ত কি শরদে। কি বসন্ত কি শরৎ, দুটো ঋতুর নাম করেছেন কবি। মানে আমরা সেই সমস্ত মানুষকেই আমাদের মনে স্থান দিই, ঠাঁই দিই, যারা তাদের কাজের মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন চিহ্ন রেখে গেছেন, যে কোনো কাজের মাধ্যমে। সেটা নাচ গান সাহিত্য হতে পারে,
বা তার নিজের মহার তিনি স্বদেশী বিপ্লবী হতে পারেন। যে কোনো ব্যাপারেই মহাপুরুষদের আমরা মনে স্থান দিই। ঠিক সেই রকমই মা যেন তার সমস্ত দোষ, মানে কবির সমস্ত দোষ ক্ষমা করে কবির মতো দাসকে যেন তার মনে স্থান দেয়। এটাই হচ্ছে মূল কথা। কবি অনুতাপ করেছেন, প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন, তিনি ফিরে এসেছেন ভারতবর্ষে, বাংলা মায়ের কাছে, বাংলা সাহিত্য কাব্য নিয়ে চর্চা করেছেন এবং বাঙালি কবি হয়েই বেঁচে থাকতে চেয়েছেন শেষ পর্যন্ত। তার যে ভুল সেটা যেন বাংলা মা বঙ্গমাতা মাফ করে দেয়, তাহলেই কবি ধন্য, তাহলে কবির মৃত্যুবরণ করতেও কোনো দ্বিধা থাকবে না। এই হচ্ছে মূল কথা। ঠিক আছে, ভালো করে বারবার কবিতাটা পাঠ করবে, কেমন? অল্প অল্প করে পড়বে আর বারবার আমি যে মানেটা বুঝিয়ে দিলাম অবশ্যই শুনবে। একটু কঠিন হলেও ভীষণ সুন্দর মানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে এইটুকুই থাক। ক্লাস 7-এর বন্ধুদের জন্য আজকে রইল বঙ্গভূমির প্রতি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, টাটা।